আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, জীববিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাই। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং বাসায় নিয়মিত পড়াশোনা করছো। শিক্ষার্থীরা, আজকের জীববিজ্ঞান অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি জান্নাতুল ফেরদৌস, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, রামপাল মহাবিদ্যালয়। শিক্ষার্থীরা, 2020-21 শিক্ষাবর্ষে প্রথম বর্ষের শিক্ষার্থীরা যারা আছো, তোমাদের গত ক্লাসে আমি জানিয়েছি আগামী 10 ডিসেম্বর তোমাদের অনলাইনে প্রথম মিড টার্ম পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমাদের প্রথম মিড টার্ম পরীক্ষায় জীববিজ্ঞান যে সিলেবাসটি রয়েছে তা হলো জীববিজ্ঞান প্রথম পত্র থেকে প্রথম অধ্যায় এবং জীববিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে প্রথম অধ্যায়। তাই আজকে আমি তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র পড়াবো, দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পড়াবো। জীববিজ্ঞান দ্বিতীয় পত্র শুরু করার আগে প্রথম বর্ষের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের সিলেবাসটি নিয়ে এবং বোর্ডের যে মানবন্টন রয়েছে তা নিয়ে একটু আলোচনা করব। একই সাথে বলবো, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা যারা আছো, ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা তোমাদের একটি রিভিউ ক্লাস বলতে পারো। তাহলে আমরা শুরুতেই জেনে নিই জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের যে সিলেবাসটি আছে তার সম্পর্কে। শিক্ষার্থীরা, জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে মোট 12টি অধ্যায় রয়েছে এবং অধ্যায়গুলোর শিরোনামগুলি যদি লক্ষ্য করো, যে অধ্যায় 1-এ রয়েছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, অ্যানিমাল ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন। অধ্যায় 2-এ রয়েছে প্রাণীর পরিচিতি, ইন্ট্রোডাকশন টু অ্যানিমাল। অধ্যায় 3-এ রয়েছে মানব শারীরতত্ত্ব, পরিপাক ও শোষণ, হিউম্যান ফিজিওলজি, ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন। অধ্যায় 4-এ রয়েছে মানব শারীরতত্ত্ব, রক্ত সংবহন, হিউম্যান ফিজিওলজি, ব্লাড অ্যান্ড সার্কুলেশন। অধ্যায় 5-এ রয়েছে মানব শারীরতত্ত্ব, শ্বসন ও শ্বাসক্রিয়া, হিউম্যান ফিজিওলজি, রেসপিরেশন অ্যান্ড ইটস প্রসেস। অধ্যায় 6-এ রয়েছে মানব শারীরতত্ত্ব, বজ্র নিষ্কাশন, হিউম্যান ফিজিওলজি, ওয়েস্ট অ্যান্ড এক্সক্রিয়েশন। অধ্যায় 7-এ রয়েছে মানব শারীরতত্ত্ব, চলন ও অঙ্গচালনা, হিউম্যান ফিজিওলজি, লোকোমোশন অ্যান্ড অর্গান মুভমেন্ট। অধ্যায় 8-এ রয়েছে মানব শারীরতত্ত্ব, সমন্বয় ও নিয়ন্ত্রণ, হিউম্যান ফিজিওলজি, কোঅর্ডিনেশন অ্যান্ড কন্ট্রোল। অধ্যায় 9-এ রয়েছে মানব জীবনের ধারাবাহিকতা, কন্টিনিউটি অফ হিউম্যান লাইফ। অধ্যায় 10-এ রয়েছে মানবদেহের প্রতিরক্ষা, ইমিউনিটি, ইমিউনিটি অফ হিউম্যান বডি। অধ্যায় 11-তে রয়েছে জিনতত্ত্ব বিবর্তন, জেনেটিক্স অ্যান্ড ইভলিউশন এবং সবশেষে অধ্যায় 12-তে রয়েছে প্রাণীর আচরণ, অ্যানিমাল বিহেভিয়ার। শিক্ষার্থীরা, এখন আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের মানবন্টন নিয়ে, বোর্ডের যে মানবন্টনটি আছে তা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। জীববিজ্ঞান প্রথম পত্রের এবং দ্বিতীয় পত্রের মানবন্টন একই রকমের, যদিও আমি তোমাদের সাথে জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম ক্লাসে মানবন্টন নিয়ে বলেছি, তারপর আজকে আবারও জীববিজ্ঞান দ্বিতীয় পত্র পড়ানো শুরু করার আগে তোমাদের বোর্ডের যে মানবন্টনটি রয়েছে সেটি নিয়ে তোমাদেরকে একটু আলোচনা করতে চাই। লক্ষ্য করো যে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে যে মানবন্টনটি রয়েছে, জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে রয়েছে মোট 100 নম্বর, যেখানে তত্ত্বীয় হচ্ছে 75 এবং ব্যবহারিক হচ্ছে 25। তত্ত্বীয় ব্যবহারিক অংশ দুটি আলাদা অংশ এবং তত্ত্বীয় অংশের 75 নম্বরের মধ্যে রয়েছে 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে, যেখান থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 10 নম্বর, অর্থাৎ 5×10 = 50 এবং 25টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, সবগুলোর উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর, অর্থাৎ 25টি প্রশ্নের জন্য 25 নম্বরই। মোট 75 নম্বর হচ্ছে তত্ত্বীয় অংশ এবং ব্যবহারিকের জন্য রয়েছে 25 নম্বর। এবং একই সাথে তোমাদের মনে রাখতে হবে যে তোমাদের এই তত্ত্বীয় অংশ এবং ব্যবহারিক অংশ আলাদা আলাদাভাবে পাশ করতে হবে। তত্ত্বীয় 75 নম্বরের যে 50 নম্বর, সেখানে তোমাদের 17 পেতে হবে এবং 25 নম্বরের মধ্যে 8 পেতে হবে নির্বাচনী প্রশ্নের, আর ব্যবহারিকে 25-এর মধ্যে 8 পেতে হবে। এভাবে প্রতিটি অংশে আলাদা আলাদাভাবে পাশ করলেই তোমরা 5 নম্বর আসবে তোমাদের। এরপরে শিক্ষার্থীরা, চলো আমরা শুরু করি আমাদের আজকের মূল পড়া। আজকে আমরা পড়ব একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, যার শিরোনাম প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, অ্যানিমাল ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন।
তাহলে চলো শুরুতেই জেনে নিই আলোচনার শিখন ফলগুলো কি কি। আজকের আলোচনা শেষে তোমরা যা যা শিখতে পারবে তা হলো প্রাণীবিজ্ঞান পরিচিতি, প্রাণী বৈচিত্র্য এবং সবশেষে শ্রেণীবিন্যাসের ভিত্তি সম্পর্কে। তাহলে চলো শিক্ষার্থীরা শুরু করে আমাদের আজকের মূল ক্লাস। শুরুতে আমরা জানবো প্রাণীবিজ্ঞানের পরিচিতি, ইন্ট্রোডাকশন অফ জুওলজি। জীববিজ্ঞানের যে শাখায় প্রাণীর দৈহিক গঠন, আচরণ, উৎপত্তি, জৈবনিক কার্যাবলী, বিবর্তন, বংশগতি, অভিযোজন, শ্রেণীবিন্যাস, অর্থনৈতিক গুরুত্ব, সংরক্ষণ ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয় তাকে প্রাণীবিজ্ঞান বা জুওলজি বলে। অর্থাৎ জীববিজ্ঞানের যে শাখায় প্রাণী সম্পর্কে বিস্তারিত অর্থাৎ প্রাণীর দৈহিক গঠন, আচরণ, উৎপত্তি, জৈবনিক কার্যাবলী, বিবর্তন, বংশগতি, অভিযোজন, শ্রেণীবিন্যাস, অর্থনৈতিক গুরুত্ব, সংরক্ষণ ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয় তাকে প্রাণীবিজ্ঞান বা জুওলজি বলে। এবং এই প্রাণীবিজ্ঞানের জনক গ্রিক দার্শনিক এরিস্টটল। শিক্ষার্থীরা এখন আমরা জানবো প্রাণী বৈচিত্র্য বা অ্যানিমাল ডাইভার্সিটি সম্পর্কে। শুরুতেই জানি আমরা প্রাণী বৈচিত্র্য বা অ্যানিমাল ডাইভার্সিটি বলতে কি বুঝো। পৃথিবীর মাটি, বায়ু ও পানিতে বসবাসকারী সকল প্রাণীর মধ্যে যে জিনগত, প্রজাতিগত, আন্তঃপ্রজাতিগত বা বাস্তুতন্ত্রগত বৈচিত্র্য দেখা যায় তাকে প্রাণী বৈচিত্র্য বলে। অর্থাৎ পৃথিবীর মাটি, বায়ু ও পানিতে বসবাসকারী সকল প্রাণীর মধ্যে যে জিনগত, প্রজাতিগত, আন্তঃপ্রজাতিগত বা বাস্তুতন্ত্রগত বৈচিত্র্য দেখা যায় তাকে প্রাণী বৈচিত্র্য বলে। প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ। প্রকৃতিতে ৩ ধরনের প্রাণী বৈচিত্র্য দেখা যায়, যথা ক জিনগত বৈচিত্র্য, খ প্রজাতি বৈচিত্র্য এবং ঘ বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তাহলে চলো শুরুতে আমরা জানি জিনগত বৈচিত্র্য কি। কোন একটি নির্দিষ্ট প্রজাতির মধ্যে জিনের যেসব পরিবর্তন লক্ষ্য করা যায় তাকে জিনগত বৈচিত্র্য বলে। অর্থাৎ কোন একটি নির্দিষ্ট প্রজাতির মধ্যে জিনের যে সব পরিবর্তন লক্ষ্য করা যায়, যেমন বিশ্বের সকল মানুষই হোমো স্যাপিয়েন্স প্রজাতির অন্তর্ভুক্ত হলেও জিনগত বৈচিত্র্যের কারণে বিভিন্ন অঞ্চলে এদের বিভিন্ন নাম রয়েছে, যেমন নেগ্রয়েড, মঙ্গলয়েড প্রভৃতি। প্রজাতিগত বৈচিত্র্য যে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রজাতির উপস্থিতিকে প্রজাতিগত বৈচিত্র্য বলে। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের বিভিন্ন প্রজাতির যে উপস্থিতি তাকে প্রজাতিগত বৈচিত্র্য বলে। যেমন আমরা যদি সুন্দরবনকে উদাহরণ হিসাবে দেখি যে সেখানে বিভিন্ন ধরনের প্রজাতি রয়েছে, যেমন বাঘ, সিংহ, এরা একই গণের অন্তর্ভুক্ত হলেও প্রজাতি ভিন্ন। তারপরে সবশেষে গ বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন জলবায়ুর সঙ্গে জীবজগতের মিথস্ক্রিয়ায় ভিন্ন ভিন্ন পরিবেশীয় একক বা বায়ু সৃষ্টি হয়। অর্থাৎ পরিবেশের উপর নির্ভর করে সেখানে বিভিন্ন ধরনের জীবজগৎ সৃষ্টি হয়, যাকে বলা হচ্ছে পরিবেশীয় একক বা বায়োম। এবং এই প্রতিটি বায়োমে নিজস্ব বৈশিষ্ট্যমণ্ডিত বৈচিত্র্যময় প্রাণী রয়েছে। এরূপ বিভিন্ন বায়োমে বিদ্যমান প্রাণীর বৈচিত্র্যকে মূলত বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে। অর্থাৎ পরিবেশের সঙ্গে নির্ভর করে প্রাণী জগতের বা জীব জগতের যে বৈচিত্র্য সেটাই মূলত বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। যেমন যদি আমরা মরুভূমি পরিবেশের কথা উদাহরণ হিসাবে দেখি, তাহলে সেখানকার পরিবেশের সাথে সেখানে জীব জগতে একটি মিথস্ক্রিয়া রয়েছে, অর্থাৎ এখানে একটি নির্দিষ্ট বায়োম গড়ে উঠেছে। আবার আমরা এখন যে অঞ্চলে আছি সেখানের পরিবেশের উপর নির্ভর করে একটি ভিন্ন ধরনের বৈচিত্র্য, প্রাণী বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য বা জীবগত বৈচিত্র্য এখানে গড়ে উঠেছে। এই বৈচিত্র্যকে বলা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। শিক্ষার্থীরা এখন আমরা শ্রেণীবিন্যাসের ভিত্তি ও নীতি নিয়ে আলোচনা করব, অর্থাৎ বেসিস অ্যান্ড প্রিন্সিপালস অফ অ্যানিমাল ক্লাসিফিকেশন। শুরুতে আমরা জানি শ্রেণীবিন্যাস কাকে বলে বা শ্রেণীবিন্যাস বলতে কি বোঝাও। পারস্পরিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে একটি নির্দিষ্ট রীতি অনুযায়ী প্রাণীকুলকে গোষ্ঠীবদ্ধ করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলা হয়। অর্থাৎ পারস্পরিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে একটি নির্দিষ্ট রীতি অনুযায়ী প্রাণীকুলকে গোষ্ঠীভুক্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলা হয়। সুইডিশ প্রকৃতিবিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস তার সিস্টেমা নেচার নামক পুস্তকের ১০ম সংস্করণে দ্বিপদ নামকরণ পদ্ধতি সর্বপ্রথম প্রবর্তন ও সঙ্গতভাবে ব্যবহার করেন।
সুইডিশ প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস তার সিস্টেমা ন্যাচারা নামক পুস্তকের 10ম সংস্করণে দ্বিপদ নামকরণ পদ্ধতি সর্বপ্রথম প্রবর্তন ও সঙ্গতভাবে ব্যবহার করেন। তাই বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক হিসেবে আখ্যায়িত করা হয়। এখন আমরা জানব শ্রেণীবিন্যাসের ভিত্তি অর্থাৎ বেসিস অফ ক্লাসিফিকেশন, অর্থাৎ প্রাণীর যে সমস্ত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয় তাকেই মূলত বলা হয় শ্রেণীবিন্যাসের ভিত্তি বা বেসিস অফ ক্লাসিফিকেশন। শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধরনের ভিত্তি রয়েছে, যেমন সংগঠনের মাত্রা, লেভেল অফ অর্গানাইজেশন, ভ্রূণীয় কোষস্তর, জার্মিনাল লেয়ার, প্রতিসাম্যতা, সিমেট্রি, খণ্ডকায়ন, মেটামেরিজম, অঞ্চলায়ন, টেগমাটাইজেশন, সিলোম ও পরিস্ফুটন, ডেভেলপমেন্ট পদ্ধতি, প্রান্তিকতা, পোলারিটি, দেহ অক্ষ তল, বডি এক্সিস অ্যান্ড প্লেন, ক্লিভেজ, দেহের আকার, বডি সাইজ, জীবন পদ্ধতি, মোড অফ লাইফ, নটোকর্ড ও মেরুদণ্ড, ভার্টিব্রাল কলাম এবং সবশেষে পৌষ্টিক নালী, এলিমেন্টারি ক্যানেল। শ্রেণীবিন্যাসের বিভিন্ন ভিত্তির মধ্যে থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ভিত্তি সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো, শুরুতেই রয়েছে ভ্রূণীয় স্তর বা জার্মস লেয়ার। শিক্ষার্থীরা, তোমরা জানো যে যৌন প্রজননে অংশগ্রহণকারী প্রাণী শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের ফলে জাইগোট সৃষ্টি হয় এবং এর পরবর্তীতে জাইগোট থেকেই সৃষ্টি হয় ভ্রূণ, এবং এই ভ্রূণের যে বিশেষ স্তর থেকে ভবিষ্যতে প্রাণীর বিভিন্ন অঙ্গ পরিস্ফুটিত হয় তাকে বলা হয় মূলত ভ্রূণীয় স্তর বা জার্মস লেয়ার। এই ভ্রূণীয় স্তর 2টি বা 3টি হয়ে থাকে, যার উপর ভিত্তি করে ভ্রূণীয় স্তরের যে প্রাণীগুলো তাদেরকে দুভাগে ভাগ করা যায়, যেমন দ্বিস্তরী প্রাণী এবং ত্রিস্তরী প্রাণী। দ্বিস্তরী প্রাণী কারা? যে যাদের ভ্রূণীয় স্তরে 2টি স্তর থাকে, অর্থাৎ একটোডার্ম এবং এন্ডোডার্ম নামক 2টি স্তর থাকে, তাদেরকে বলা হয় দ্বিস্তরী প্রাণী। যেমন উদাহরণ নিডারিয়া পর্বের প্রাণীদেরকে বলা হয় দ্বিস্তরী প্রাণী। চিত্রটি যদি লক্ষ্য করো, এই যে আছে একটোডার্ম এবং এন্ডোডার্ম, তাদের মাঝখানে আছে অকোষীয় মেসোগ্লিয়া, এবং আছে ত্রিস্তরী প্রাণী, অর্থাৎ যেসব প্রাণীদের 3টি ভ্রূণীয় স্তর থাকে, অর্থাৎ একটোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম। সে সমস্ত প্রাণীদের বলা হয় ত্রিস্তরী প্রাণী। উদাহরণ প্লাটি হেলমিনথিস। যেমন চিত্রটি লক্ষ্য করো, একটোডার্ম আছে, এন্ডোডার্ম আছে এবং মাঝখানে আছে মেসোডার্ম। তারপরে রয়েছে প্রতিসাম্যতা বা সিমেট্রি। শুরুতে আমরা জানবো প্রতিসাম্য কি। যে অক্ষের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রাণী দেহের বিভিন্ন অঙ্গের সুষম বণ্টনকে প্রতিসাম্য বা সিমেট্রি বলে। অক্ষের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রাণী দেহের বিভিন্ন অঙ্গের সুষম বণ্টনকে প্রতিসাম্য বলে। প্রতিসাম্য প্রধানত 5 ধরনের। শুরুতে আছে দেখো স্পেরিক্যাল বা গোলীয় প্রতিসাম্য। যে যখন গোলাকার কোনো প্রাণীর দেহকে উহার কেন্দ্রের মধ্য দিয়ে যে কোনো সমান অংশে ভাগ করা যায় তাকে গোলীয় প্রতিসাম্য বলে। অর্থাৎ যেটা গোলাকার প্রাণীকে তার কেন্দ্রের মধ্য দিয়ে যে কোনো সমান অংশে ভাগ করা যাবে তাদেরকে বলা হয় গোলীয় প্রতিসাম্য। উদাহরণ বল বক্স। 2 নম্বরে রয়েছে রেডিয়াল বা অরীয় প্রতিসাম্য। যখন কোনো প্রাণীর দেহকে কেন্দ্রীয় অক্ষ বরাবর যে কোনো তলে সমান অংশে ভাগ করা যায় তাকে অরীয় প্রতিসাম্য বলে। কেন্দ্রীয় অক্ষ বরাবর যে কোনো তলে সমান ভাগে ভাগ করা যাবে তখন সে প্রাণীকে বলা হয় অরীয় প্রতিসাম্য। উদাহরণ হাইড্রা। 3 নম্বরে রয়েছে বাইলেটারাল বা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। যখন কোনো প্রাণীর দেহকে তার কেন্দ্রীয় অক্ষ বরাবর একবার মাত্র 2টি সমান অংশে ভাগ করা যায় তাকে বলা হয় দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। প্রাণীর দেহকে একবারই যে কোনো 2 পাশে সমান ভাগে ভাগ করা যাবে তখন তাকে বলা হয় দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। উদাহরণ হোমো স্যাপিয়েন্স। 4 নম্বরে রয়েছে বাইরেডিয়াল বা দ্বি-অরীয় প্রতিসাম্য। যে যখন কোনো প্রাণী দেহকে উহার মৌখিক পরাঙ্গ মৌখিক অক্ষ বরাবর 2টি তলে সমান ভাগে বিভক্ত করা যায় তখন তাকে দ্বি-অরীয় প্রতিসাম্য বলে। অর্থাৎ মৌখিক এবং পরাঙ্গ মৌখিক এই 2টি অংশে যে কোনো তলে সমান 2টি ভাগে ভাগ করা যাবে তখন এই ধরনের প্রতিসাম্যকে বলা হচ্ছে দ্বি-অরীয় প্রতিসাম্য। উদাহরণ সিটেনোফোরা।
এবং সবশেষে 5 নাম্বার আছে অ্যাসিমেট্রি বা অপ্রতিসাম্য, অর্থাৎ যখন কোনো প্রাণী দেহকে 2 বা ততোধিক সদৃশ অংশে ভাগ করা যায় না তখন তাকে অপ্রতিসাম্য বলে। 2 বা ততোধিক সদৃশ অংশে যখন ভাগ করা যাবে না তখন এই ধরনের প্রতিসাম্যকে বলা হয় অপ্রতিসাম্য। উদাহরণ পিলা গ্লোবোসা অর্থাৎ শামুক, চিত্রটি লক্ষ্য করো। তারপরে শ্রেণীবিন্যাসের যে গুরুত্বপূর্ণ আরেকটি ভিত্তি সম্পর্কে আলোচনা করব তা হলো সিলম। শুরুতে আমরা সিলমের সংজ্ঞাটি জেনে নিই যে প্রাণীদেহের পৌষ্টিক নালী ও দেহ প্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থানকে দেহগহ্বর বলে এবং এই ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত দেহগহ্বরকে সিলম বলে। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো যে প্রাণীদেহের পৌষ্টিক নালী ও দেহ প্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থানকে দেহগহ্বর বলে এবং ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত এই দেহগহ্বরকে সিলম বলে। সিলম প্রকৃতির উপর ভিত্তি করে প্রাণীদের নিম্নোক্ত 3টি ভাগে ভাগ করা যায় সিলমের প্রকৃতির উপর ভিত্তি করে, যেমন 1 অ্যাসিলোমেট, 2 সিউডোসিলোমেট এবং 3 ইউসিলোমেট। তাহলে আমরা শুরুতে জেনে নিই অ্যাসিলোমেটের সংজ্ঞা, যে যেসব প্রাণীর দেহে কোনো সিলম থাকে না তাদেরকে অ্যাসিলোমেট বলা হয়। যেমন উদাহরণ পরিফেরা, নিডারিয়া এবং প্লাটিহেলমিনথেস। তারপরে 2 নম্বর রয়েছে সিউডোসিলোমেট, অর্থাৎ যেসব প্রাণীর দেহে দেহগহ্বর মেসোডার্মাল উদ্ভূত যে পেরিটোনিয়াম সেই পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে না, অর্থাৎ দেহগহ্বর উপস্থিত কিন্তু সেটা পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে না, তখন এই ধরনের সিলমকে বলা হয় অপ্রকৃত সিলোমেট বা সিউডোসিলোমেট। উদাহরণ নেমাটোডা। এবং সবশেষে 3 নম্বর ইউসিলোমেট বা প্রকৃত সিলোমেট, যেসব প্রাণীর দেহগহ্বর মেসোডার্ম উদ্ভূত পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে তখন তাদেরকে বলা হয় প্রকৃত সিলোমেট, অর্থাৎ দেহগহ্বর রয়েছে এবং সেটা মেসোডার্মাল উদ্ভূত পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত রয়েছে। এই ধরনের সিলমকে বলা হয় ইউসিলোমেট বা প্রকৃত সিলোমেট। উদাহরণ মলাস্কা, অ্যানিলিডা, একাইনোডার্মাটা এবং কর্ডাটা। এবং সবশেষে শ্রেণীবিন্যাসের যে ভিত্তি সম্পর্কে আলোচনা করব তা হলো নটোকর্ড। যেসব প্রাণীদের নটোকর্ড উপস্থিত থাকে তাদেরকে বলা হয় কর্ডেট এবং উন্নত কর্ডেটে এই নটোকর্ড মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। এই নটোকর্ডের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে প্রাণীদেরকে দুভাগে ভাগ করা হয়, নন কর্ডেট এবং কর্ডেট। এবং এই নন কর্ডেট যারা তাদের নটোকর্ড অনুপস্থিত থাকে এবং কর্ডেটে নটোকর্ড উপস্থিত থাকে এবং উন্নত কর্ডেটে এটা মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। এই কর্ডেটকে আবার 3টি শ্রেণীতে ভাগ করা যায়, যেমন ইউরোকর্ডেট, সেফালোকর্ডেট এবং ভার্টিব্রেট। তারপরে আমরা কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা জানব। শিক্ষার্থীরা এই সংজ্ঞাগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে বারবার পরীক্ষায় আসে। যেমন প্রথমে রয়েছে টেক্সন, শ্রেণীবিন্যাস ব্যবহৃত প্রতিটি ক্যাটাগরিভুক্ত জনগোষ্ঠীকে একটি টেক্সন বলে। শ্রেণীবিন্যাসে ব্যবহৃত প্রতিটি ক্যাটাগরিভুক্ত জনগোষ্ঠীকে একটি টেক্সন বলে। তারপরে যে সংজ্ঞাটি রয়েছে সেটা হচ্ছে প্রজাতির সংজ্ঞা। প্রজাতি হচ্ছে প্রাণীর শ্রেণীবিন্যাসের স্তরের সর্বনিম্ন ধাপ ও মৌলিক একক এবং প্রজাতি হলো সর্বাধিক চারিত্রিক বৈশিষ্ট্যের মিল সম্পন্ন একদল প্রাকৃতিক জীবগোষ্ঠী যারা নিজেদের মধ্যে যৌন প্রজননের মাধ্যমে উর্বর সন্তান উৎপন্ন করে বা উর্বর সন্তান উৎপাদনে সক্ষম। এবং সবশেষে আছে দ্বিপদ নামকরণ। তোমরা নিশ্চয়ই এই টার্মটি আগেও শুনেছ। জীবের নামকরণের আন্তর্জাতিক প্রথা অনুসারে প্রথমে গণের নাম এবং পরে প্রজাতির নাম ব্যবহার করে প্রাণীদের যে নামকরণ করা হয় তাকে দ্বিপদ নামকরণ বলা হয়। প্রথমে গণের নাম এবং পরে প্রজাতির নাম ব্যবহার করে আন্তর্জাতিক প্রথা অনুসারে প্রাণীদের যে নামকরণ করা হয় তাকে দ্বিপদ নামকরণ বলে। 2টি পদ থাকবে, একটি গণপদ এবং একটি প্রজাতি পদ, তাই এই 2টি পদ থাকাকে বলা হচ্ছে দ্বিপদ নামকরণ। এই দ্বিপদ নামকরণ পদ্ধতি অনুসারে প্রদত্ত যে নাম তাকে বলা হচ্ছে বৈদিক নাম বা সায়েন্টিফিক নেম। এই দ্বিপদ নামকরণের বিভিন্ন নীতিমালা রয়েছে যা প্রণয়ন করে ইন্টারন্যাশনাল কমিশন অফ জুওলজিক্যাল নোমেনক্লেচার অর্থাৎ আইসিজেডএন। আইসিজেডএন এর প্রণীত যে নীতিমালা তা অনুসারে দ্বিপদ নামকরণ করা হয়। তোমরা নীতিমালাগুলো বই থেকে পড়ে নিবে, তোমরা এগুলো আগেও পড়ে এসেছো, তাই আমি বলবো তোমরা নিজেরাই বই থেকে পড়ে নিবে। দ্বিপদ নামকরণের উদাহরণ আছে যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স।
শিক্ষার্থীরা দেখো, তোমাদের মূল্যায়নের জন্য আজকের আলোচনার উপর ভিত্তি করে কিছু প্রশ্ন রয়েছে। যেমন কোন পর্বের প্রাণীকে সুডোসিলামেট বলা হয়? ক পরিফেরা, খ নেমাটোডা, গ নিডারিয়া এবং ঘ মলাস্কা। উত্তর নেমাটোডা। কোন প্রাণীটি অরীয়ভাবে প্রতিসম? ক বিড়াল, খ কেঁচো, গ হাইড্রা, ঘ শামুক। উত্তর হাইড্রা। ৩ নম্বর প্রশ্নটি আমি রেখেছি ICZN এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নোমেনক্লেচার। এমন আরো অনেক নৈর্ব্যক্তিক প্রশ্ন তোমরা তোমার অধ্যায়ের পিছনে পাবে। তোমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে। শিক্ষার্থীরা, তাহলে আজকে এই ছিল প্রথম অধ্যায় থেকে কিছুটা আলোচনা, এবং আজকের আলোচনার উপর ভিত্তি করে যে বাড়ির কাজ, তাহলে শ্রেণীবিন্যাসের গুরুত্ব ব্যাখ্যা করো। তোমরা অবশ্যই বাসায় বইটি পড়বে এবং এই বাড়ির কাজটি করবে। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ এই অধ্যায় থেকে পরবর্তী টপিকগুলো নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই ক্লাসটি করে তোমাদের রোল নাম্বারটি কমেন্ট বক্সে দিয়ে দিবে। তাহলে আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।